আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। বিভিন্ন রোগ নিয়ে আমরা কথা বলে থাকি দর্শক এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন কিডনি আমাদের দেহের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। নানান কাজের এটি শরীরকে সাহায্য করে থাকে। কিডনিতে যে রোগগুলো হয় তাদের মধ্যে কিডনি পাথর কিন্তু অন্যতম। বুঝতেই পারছেন দর্শক, আজকে কিডনি পাথর নিয়ে আমরা কথা বলবো। কেন হয়, কি কারণে হয়, এটার চিকিৎসা কী, এসব বিষয়ে আমরা জানবো। এবং এ বিষয়ে জানাবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এইচ হামিদ আহমদ, কিডনি রোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডাক্তার এইচ হামিদ আহমদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারাও আমাদের সাথে থাকুন, সরাসরি যোগ দিন। পর্দায় দেখানো নম্বর রয়েছে, আমাদের ফোন করতে পারেন, আপনাদের সমস্যাগুলো আমাদের জানাতে পারেন এবং আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তিনি চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেবার। আমরা আলোচনাটা শুরু করি। প্রথমে আগে জেনে নেই যে কিডনি পাথর জিনিসটা কি আসলে। কিডনির পাথর হচ্ছে কিডনির ট্র্যাকটা বুঝতে হবে আপনাকে, যে কিডনির দুই পাশে, আমাদের মেরুদণ্ডের দুই পাশে দুটা কিডনি থাকে। আচ্ছা, এটা মোটামুটি 9 সেন্টিমিটার লম্বা, 6 সেন্টিমিটার ব্রেড, আর হচ্ছে 3 সেন্টিমিটারের মতো থিক। এটা বিনের মতো অনেকটা, বিন শেপ। এই দুইটা কিডনির কাজ হচ্ছে যে প্রথমে রক্ত নালী দুটা থাকে, একটা দিয়ে রক্ত ভিতরে ঢুকে, ঢুকে সেই রক্তের মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো ফিল্টারের মাধ্যমে ফিল্টার হয়। ফিল্টার্ড হওয়ার পরে সেই ফিল্ট্রেশনগুলোকে ফ্লুইড দিয়ে কিডনি তার পাইপের মাধ্যমে বের করে দেয়। বের করে দিয়ে এই পাইপ দুইটা কিডনি থেকে দুইটা পাইপ এসে প্রস্রাবের থলিতে জমা হয়। তারপরে যখন একটা নির্দিষ্ট পরিমাণ জমা হয় 500 ml এর মতো, তখন আমরা প্রস্রাব করে এটা বের করে দিই। মূলত খারাপ জিনিসগুলো আমরা কিডনি থেকে বের করে দিই এই ট্র্যাক্টের মাধ্যমে। মানে যে দূষিত পদার্থ তৈরি হয়, দূষিত পদার্থ বডিতে তৈরি হচ্ছে, আমরা খাচ্ছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমাদের ভিতরে শরীরে কাজ হচ্ছে, হার্ট, ব্রেন, এগুলো কাজ করছে। এইগুলো কাজ করতে করতে যে বাই প্রোডাক্টগুলো হয়, খারাপ জিনিস, সেইগুলোকে বের করে দেওয়াটাই কিডনির প্রধান কাজ। এছাড়া আরও কাজ আছে, পানির শূন্যতা রক্ষা করে, ডিহাইড্রেশন হয়ে গেলে পানি ধরে রাখে। আবার যদি আমাদের হাইড্রেশন ওভার হয়ে যায়, পানি বেশি হয়ে যায়, তখন ও বের করে দেয়। এটা কিডনির একটা ফাংশন। এছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, রক্ত তৈরি হতে সাহায্য করে, আরবিসি হিমোগ্লোবিন তৈরি হতে সাহায্য করে, অ্যাসিড বেসগুলোকে নিয়ন্ত্রণ করে। এরকম অনেক কিডনির ফাংশন। কত না কাজ তাহলে কিডনির, অনেক কাজ। সেই কাজের মধ্যে এখন আমাদের যদি আজকে আলোচনার বিষয়টা আসি, তাহলে দূষিত পদার্থগুলোকে বের করে দেওয়াটাই কিডনির প্রধান কাজ। এগুলো যখন শরীরে বেশি হয়ে যায়, তখন কিডনি তার রক্ত পরিশোধনের মাধ্যমে ফিল্টার দিয়ে বের করে দেয়। একটা কিডনিতে ধরেন আপনার 13 লক্ষ করে ফিল্টার আছে, দুইটা কিডনিতে অ্যাটলিস্ট 26 লক্ষ ফিল্টার আছে। এই ফিল্টারগুলোর কাজ হচ্ছে, রক্তটা যখন যাবে, সেই রক্তটা ফিল্টারের গায়ে লেগে গেলে তখন এই ফিল্টারের মাধ্যমে সে দূষিত পদার্থগুলো ওই পাশে নিয়ে নালী দিয়ে বের করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। তাহলে আর পাথরটা কেন আসে? এখন এই পদার্থগুলোর মধ্যে কতগুলা কেমিক্যালস আছে আমাদের বডিতে, যেগুলো ব্লাডের নির্দিষ্ট মাত্রায় থাকে। সব কিছুই নির্দিষ্ট, সুগার, তারপরে আপনার ব্লাডের মধ্যে ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, এই ধরনের কেমিক্যালসগুলো রক্তের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। তো সেই নির্দিষ্ট পরিমাণের বেশি যখন হয়ে যায়, তখন কিডনি তাকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং করেও। এই বের করতে যেয়ে যখন ও কিডনির পাইপের মধ্যে আসে, তখন তার একটা ব্লাডের পানির একটা ফ্লো লাগে। ওটাকে বের করে দেওয়ার জন্য তো মানে দ্রবণ হইতে হবে, তাকে তো মিশতে হবে। সেই মেশার জন্য যে পানিটার প্রয়োজন, এই পানিটার কনসেন্ট্রেশনের উপরে, মানে ঘনত্বের উপরে নির্ভর করছে যে পাথর হবে কিনা। যেমন ধরেন, পানি, নদীর স্রোত আছে, নদীতে যদি খুব ভালো স্রোত থাকে তাহলে কিন্তু শ্যাওলা জমে না। স্রোত যদি কমে যায় তাহলে শ্যাওলাগুলো আস্তে আস্তে জমতে থাকে। স্রোত আরও কমলো, শ্যাওলা আরও হলো, স্রোতও কমে গেল, তাহলে এই শ্যাওলা জমতে জমতে একসময় দেখা গেল নদীর কোনো স্রোতই নেই। অনেকটা এরকম কেমিক্যাল কম্পোজিশন বেশি হয়ে গেছে, কিডনিকে বের করে দেওয়ার জন্য তার ওয়াটার দরকার। এত যখন আমরা পানি খাই না, তখন এই কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে 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 একটা নিডাসের মতো হয়ে গেলে তখন এটা স্টোন তৈরি করে। সেটা কিডনির যে কোনো একটা জায়গায় করতে পারে। যেখানে সে জায়গা পাবে সেখানেই করতে পারে, ফেভারেবল জায়গা যেখানে পাবে সেখানেই পাথরটা হয়ে যেতে পারে। সাধারণত ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড, তারপরে ফসফেট, তারপরে হচ্ছে আপনার সিস্টিন, এগুলো দিয়েই পাথর, এই উপাদানগুলো দিয়ে পাথরটা হয় বেশি হয়। তো একটু যদি বলি আপনাকে, যে মানে কেউ কি নির্দিষ্ট আছে যে এদের পাথর বেশি হয়, বা
কাদের কি ঝুঁকি বেশি থাকে এরকম কিছু আছে? অবশ্যই, এটা তো অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন ধরেন ওয়েদারের কথাই যদি বলি, জি, হট অ্যান্ড হিউমিড ওয়েদার যেটা আমাদের এখানে এখন প্রযোজ্য, হ্যাঁ, সেই হট অ্যান্ড হিউমিড ওয়েদারে হয় কি, আমাদের এখানে ঘামটা বেশি হয়। জি, ঘাম বেশি হলে আমরা পানিটা খাই না বা কম খাই। হ্যাঁ, প্রচণ্ড রোদে ঘাম বেশি হয়ে যাচ্ছে, তখন আমার বডি কিন্তু শূন্যতা হচ্ছে। পানি শূন্যতা হচ্ছে। এইটা আমরা মানে চেতন মনে, অবচেতন মনে, সচেতন মনে খাই না। আচ্ছা, যার ফলে হয় কি, মিনিমাম 2 লিটার পানি যদি আমি না খাই, তাহলে আমার এই রেচন যেটা বলা হয়, জি, এই কেমিক্যালগুলো বের হবে কি করে? ওই যে আপনি বলেন যে পানি লাগবে, তার পানি একটা লাগবে, এক্সট্রা। এটা বের করে দিতে তো পানি লাগবে। তখন ওই কেমিক্যালটা ঠিকই যাচ্ছে, পানি না পাওয়ার কারণে ও জমতে থাকে। আচ্ছা, বিভিন্ন জায়গায় কিডনির ওই ট্র্যাক্টের মধ্যে, নালীর মধ্যে বিভিন্ন জায়গায় কনস্ট্রিকশন আছে, বাঁক আছে, নদীতে যেমন বাঁক থাকে সেই বাঁকগুলোর মধ্যে ওটা জমা হতে থাকে। আচ্ছা, চিকন জায়গায় আছে, কত মোটা আছে, এরকম থাকতে থাকতে ওখানে জমা হয়। এই একটা ফ্যাক্টর, মানে হিউমিড ওয়েদার। তাহলে গরমের দেশে যারা থাকেন আসলে যদি তাদের আমি বলি, বেশি হয়, তাদের কি বেশি হয়? স্টোন বেশি হয়। আচ্ছা, আচ্ছা, এটা একটা। আর একটা হচ্ছে খাবারের অভ্যাস। ধরেন কেউ রিচ ফুড খাচ্ছে বা চকলেট খাচ্ছে, বিন খাচ্ছে, বাদাম খাচ্ছে বেশি, সব কিছু তো পরিমিত খেতে হয়, বাদাম খেতে হবে, কিন্তু তাই বলে আপনি কেজির কেজি বাদাম খাবেন তা হবে না। তারপরে যেমন ধরেন আপনার এই সবজির মধ্যে, ভেজিটেবলগুলোর মধ্যে আছে বিন, কপি, ফুলকপি, বাঁধাকপি, অনেকে হয়তো এগুলো বেশি পছন্দ করে, পালং শাক, হ্যাঁ, এগুলো বেশি পছন্দ করে। রেড মিটটা বিশেষ করে গরু বা খাসির মাংস, এগুলা থেকে ইউরিক অ্যাসিড প্রডিউসড হয়, এগুলো ইউরিক অ্যাসিড স্টোন বেশি করতে পারে। এছাড়া জন্মগত যদি কোনো ত্রুটি হয়ে যায় কারো বাচ্চাদের, কিডনিটা তৈরি হওয়ার সময় হয়তো একটু জন্মগত ত্রুটি হয়ে গেছে, তাদের কিন্তু ইনফেকশন বেশি হয় এবং স্টোনও বেশি হয়। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের ইনফেকশন খুব বেশি হয় কিডনিতে, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন বেশি হয়, রিপিটেড ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হতে হতে এক ধরনের স্টোন হয়। এটা ইনফেকশনও একটা কারণ, ইনফেকশন গুরুত্বপূর্ণ একটা কারণ। এছাড়া ধরেন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার যারা, যেমন ধরেন স্টিল মিলে কাজ করে, আচ্ছা, তো প্রচণ্ড হিটের মধ্যে কাজ করতে হয় ওদের, ওদের বডি থেকেও ফ্লুইডটা বেশি চলে যায়, আচ্ছা, তাদের স্টোন বেশি হয়। এছাড়া কিছু মেডিকেশন আছে, ওষুধ, আমরা বিভিন্ন অসুখের জন্য ওষুধ খাই, সেই মেডিকেশনের কারণেও কিন্তু স্টোন হতে পারে। আচ্ছা, যেমন ধরেন আপনার অ্যান্টিভাইরাল, ভাইরাস ইনফেকশন এখন খুব বেশি হয়, অ্যান্টিভাইরাল আছে কিছু। এছাড়া কিডনিতে প্রস্রাব বের করে দেওয়ার জন্য কিছু কিছু, এনফোর্স করার জন্য কিছু কিছু ওষুধ খাই, ডায়াবেটিক্স বলি আমরা। আচ্ছা, এই ধরনের কিছু ওষুধের কারণে হতে পারে, হতে পারে। আচ্ছা, অ্যান্টি ক্যান্সার থেরাপিতে হতে পারে। বেদনানাশক ওষুধ তো মেডিসিনের দোকানে গেলেই দিয়ে দেয়, হ্যাঁ, এটা তো কোনো ডিগ্রিও লাগে না, কোনো প্রেসক্রিপশন লাগে না, হ্যাঁ, জাস্ট মেডিসিনের দোকানে আমার কোমরে ব্যথা, ডাক্তার সাহেব আমাকে একটা ওষুধ দেন, আমার মাথা ব্যথা একটা ওষুধ দেন। বেদনানাশক ওষুধগুলো কিডনিতে স্টোন করতে পারে। মানে এমনি তো জানি যে কিডনির ক্ষতি করে, আবার স্টোনও করতে পারে। হ্যাঁ, বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন, গ্রামে হাটে যেখানে যাবেন, আমার ক্যালসিয়ামের অভাব, হাড্ডিতে ব্যথা, আমি ক্যালসিয়াম খাচ্ছি, হ্যাঁ, এটা তো মুড়ি মুড়কির মতো অনেকে তার খায়। ব্লাডে কতটুকু ক্যালসিয়াম আছে মাত্রাটা না জেনেই সে মুড়ি মুড়কির মতো ক্যালসিয়াম খাচ্ছে, তাই তার ক্যালসিয়াম স্টোন হবে। আগে কিছু অ্যান্টাসিড পাওয়া যেত, এখন অবশ্য এগুলো ব্যান্ড হয়ে গেছে। সেই অ্যান্টাসিডের মধ্যেও আপনার কিন্তু স্টোন ফর্মেশন হওয়ার এলিমেন্ট ছিল। তারপরে কিছু কিছু অসুখেও হয়, আচ্ছা, যেমন ধরেন আপনার সার্কোইডাসিস নামে একটা অসুখ আছে, মিল্ক অ্যালকালি সিনড্রোম। কিছু কিছু ক্যান্সারও ক্যালসিয়াম প্রোডাকশন অনেক বেশি হয়। আচ্ছা, কিছু কিছু হরমোনের ডেফিসিয়েন্সি বা ওভার অ্যাক্টিভিটির কারণেও হতে পারে। এছাড়া ওই যে ড্রাগের মধ্যে আবার স্টেরয়েড খায় অনেকে, প্রেডনিসোলন, কর্টাল, এই ধরনের ওষুধ খায় স্বাস্থ্য ভালো করার জন্য, মোটাতা যারা, তো তাদের এই স্টেরয়েডও কিন্তু ক্যালসিয়াম স্টোন করতে পারে। তো এইরকম কতগুলো ফ্যাক্টর আছে। আর হচ্ছে আপনার রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে মহিলাদের হয়, আচ্ছা, ডায়াবেটিক, ওল্ড এজ, তাদের তো ইউরেথ্রা শর্ট থাকে, জি জি, এই জন্য ওনাদের ইনফেকশনটা পিক আপ হয় বেশি। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে আচ্ছা, এইরকম রিকারেন্ট ইনফেকশন হতে 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 তাদের স্টোনের চান্সটা অনেক বেড়ে যায়। এই মোটামুটি ডায়েট, ছেলে মেয়েদের মধ্যে কি কোনো ভেরিয়েশন আছে? পার্থক্য আছে অনেক, রেটটা অনেক বেশি হাই ছেলেদের ক্ষেত্রে। আচ্ছা, ধরেন 13%, আর মেয়েদের ক্ষেত্রে 5%-এর মতো অন অ্যান এভারেজ। তো ছেলেদের এটা বেশি হয়, কারণটা জানি না। আর বয়সটা হচ্ছে 30 থেকে 40 বছর বয়স, এটা এই সময়টা বেশি স্টোন পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, এই সময়টা খুব অ্যাক্টিভ থাকে মানুষ। অ্যাক্টিভ থাকলে তো আপনার মেটাবলিক বেড়ে যায়, মেটাবলিজমটা বেড়ে যায়, শরীরের যে মানে ইয়েগুলো, খাদ্য খায়ও বেশি, তার হজম হয় বেশি, অ্যাক্টিভিটি বেশি, তার ডিহাইড্রেশন বেশি হয়, সে পানি কম খায়, কাজের দিকে মনোযোগ থাকে বেশি।
খাদ্যাভ্যাসগুলো একটু ডিফারেন্ট হয়, এদের কিন্তু খুব বেশি। তাহলে পানি খুব গুরুত্বপূর্ণ আসলে, যে খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। স্টোনের ক্ষেত্রে একেবারে পানিটা ধরে নেন আপনি যে এটা একটা ব্যাড এলিমেন্ট। আচ্ছা, এছাড়াও ন্যাচারালি শরীরের মধ্যে কিছু কিডনিতে পার্টিকুলারলি কিছু কিছু ফ্যাক্টর আছে, ইনহিবিশন ফ্যাক্টর। হ্যাঁ, এরা করে কি স্টোন না হতে বাধা দেয়। আচ্ছা, তার মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে, এর মধ্যে আরেকটা আছে পিএইচ, আমরা পিএইচ বলি, হ্যাঁ, মানে ক্ষার এবং অ্যাসিড, এই দুইটার ব্যালেন্স কিন্তু ইউরিনে করতে হয়। ও সাধারণত ইউরিনের পিএইচটা হচ্ছে 4 থেকে 6.5। আচ্ছা, এর তারতম্য হলে স্টোন ফর্মেশন হবে, বেশি হলেও হবে, কম হলেও হবে। যেমন ব্লাড প্রেশার, সুগার, ডায়াবেটিস, এগুলো কোনটা বেশিও ভালো না, কম ভালো না, এরকম সবই হ্যাঁ। বডি। মানে যখনই একটা ইমব্যালেন্স হচ্ছে আপনার এটার মধ্যে বডিতে, তখনই মানে স্টোন হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে আসলে। এবার একটু লক্ষণগুলোতে আসি। আপনার স্টোন হলে মানে কিভাবে বোঝা যায়, বা লক্ষণগুলো আমরা যদি একটু জানি। সাধারণত লক্ষণের মধ্যে প্রচন্ড ব্যথা হয়। আচ্ছা, বলে যে এমনি কোমরে ব্যথা, সেটা অন্য জিনিস। এটা তো লো ব্যাক পেন অনেকেরই আছে, এটার সাথে এটা মার্চ করে যায়। আপনাকে ইনফরমেশনটা দিচ্ছি যে আমাদের কাছে বেশিরভাগ পেশেন্টই কিন্তু ওই কোমরে ব্যথার জন্য আসে, স্টোনের জন্য না। আচ্ছা, কোমরে ব্যথা নিয়ে আসে, মনে করে যে এটা কিডনির ব্যথা, কারণ কিডনিও তো ওই দুই পাশেই, অনেকে ভাবে যে হ্যাঁ কোমরে আছে। এই ব্যথা কিন্তু সেই ব্যথা না। এই ব্যথা মানুষ গড়াগড়ি দেয়, ফ্লোরের মধ্যে মানুষ রোলিং করতে থাকে, এত প্রচন্ড ব্যথা, এবং এটা ট্যাবলেট খেয়ে হয় না, শেষে ইনজেকশন দিয়ে ব্যথাটা কমাতে হয়। এত তীব্র ব্যথা হয়, তীব্র ব্যথা। এটাকে আমরা বলি কলিক, রেনাল কলিক। এত ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়, এবং সেই ব্যথাটা আপনাকে আমি বললাম যে শিরদাঁড়ার দুই পাশ থেকে কিডনিটা এসে দুইটা পেশাবের নালী এসে পেশাবের থলি হয়ে পেশাবের রাস্তা দিয়ে বের হয়। এই পুরো ট্র্যাক্টের যে কোনো জায়গায় স্টোন হলে সেই জায়গায় ব্যথাটা কিন্তু ওই পর্যন্ত পেশাবের রাস্তা পর্যন্ত যেতে পারে। তার মানে এখান থেকে শুরু করে প্রস্রাবের রাস্তার আগা পর্যন্ত ব্যথাটা হতে পারে, যে কোনো জায়গায় ব্যথাটা হতে পারে, রোলিং পেন হয়। এই একটা, আর একটা হচ্ছে প্রস্রাবে ব্লাড যায়। আচ্ছা, সেই ব্লাডটা বিভিন্নভাবে যেতে পারে, যেমন ধরেন ক্লট হিসাবে চাকা চাকা ব্লাড যায়, এটা পেশাবের সাথে রক্ত যায়, আচ্ছা, লাল প্রস্তাব হচ্ছে, অথবা একদম ফ্রেশ মুরগি কাটলে যেরকম ব্লাড যায় একবারে এরকম হতে পারে, সেরকমও যেতে পারে। আচ্ছা, আবার আরেকটা আছে যে ব্লাডটা চোখে দেখা যাচ্ছে না, ক্লটও না, এটা ওই মাইক্রোস্কোপের নিচে যন্ত্র দিয়ে আমরা দেখতে, এটা হয়তো রোগী বুঝতে পারে না, রোগী বুঝতে পারে না। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বেশিরভাগ স্টোনের রোগী কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে, ব্যথাটাতে কিছু নাই, মানে কোনো লক্ষণ নাই। সে হয়তো রুটিন কোনো পরীক্ষা করতে গেছে, একটা ইউরিন টেস্ট করছে, অথবা একটা আল্ট্রাসোনোগ্রাম করছে, একটা এক্সরে করছে কোমরে ব্যথার জন্য, দেখা গেল যে পাথর আছে। অ্যাসিমটোমেটিকই বেশি হয়। তাহলে এটার বেশি পেয়ে থাকেন আপনারা? হ্যাঁ, এটাই বেশি পাই আমরা, অ্যাসিমটোমেটিকটাই বেশি পাই। এছাড়া সিমটম হয় কখন, আপনি খেয়াল করে দেখবেন, বাংলায় আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে ছোট মরিচের ঝাল বেশি। তো পাথরের সাইজ যত ছোট হয়, এর রোল করে তত বেশি, আচ্ছা, পেইনটাও হয় তত বেশি। এক ধরনের স্টোন আছে, এটাকে আমরা স্ট্যাগ হর্ন ক্যালকুলাস বলি। জি, তার মানে হরিণের শিঙের মতো অনেকটা। এটা ওই ট্র্যাক্টের শেপটা নেয়, এটা কিন্তু অনেক বড় স্টোন হয়। সাধারণত একটা ডাল একিং পেন নিয়ে আসে, মানে ভারী ভারী লাগতেছে, পাথর এত বড় একটা, এত তো ভারী লাগবেই, তো ওয়েট আছে, তো কিন্তু পেইনটা অত তীব্র ওইরকম না, ওই রোলিং পেন না, একটা ডাল একিং পেন একটা আছে এখানে। আমরা হয়তো পরীক্ষা করে দেখি, ও মায়ের তো স্ট্যাগ হর্ন ক্যালকুলাস, তো অনেক দিনে হয়েছে এটা, ধীরে ধীরে স্টোন হইতে তো অনেক সময় লাগে। স্টোনটা তো অ্যাকচুয়ালি আপনি খেয়াল করে দেখেন নদীর চরের মতো। নদীর চর কিরকম, একটা বালি একটা নিডাস তৈরি হলো, তার সাথে চারিদিকে বালি জমতে 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 একটা বড় চর পড়ে গেল। তো এটাও তো এইরকম একটা কেমিক্যাল কম্পাউন্ড, তাকে আমরা আয়ন বলি। এই আয়নগুলা বেশি পরিমাণে যখন হয়ে যায়, কিডনি বের করতে পারে না, তখন এটা ক্রিস্টাল ফর্মেশন করে। আচ্ছা, এই ক্রিস্টালগুলো এক জায়গায় হয়ে একটা ছোট্ট নিডাস তৈরি করে, নিডাস বলি। এই নিডাসের চারপাশে তখন আস্তে আস্তে এই কম্পোজিশনগুলো আরও জমতে থাকে, জমতে 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 ওই ইনহিবিটর ফ্যাক্টর আর ইউরিনের পিএইচ, এই দুইটা যখন ফেল করে, এরা তো প্রোটেক্টিভ, এই দুইটাও ফেল করলো, পানিও কম খেলো, কেমিক্যালও বেশি হলো, তখনই স্টোন হয়। আচ্ছা, আমরা আলোচনা চালিয়ে নেব, একটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি।
দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি কিডনির পাথর এই বিষয়টা নিয়ে, এবং এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার AH হামিদ আহমদ, কিডনি রোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনি লক্ষণগুলো বলছিলেন, যেমন খুব তীব্র একটা ব্যথার কথা আমরা শুনলাম, আবার স্বল্প ব্যথার কথাও শুনলাম, আরেকটা বললেন যে রক্তও যায় অনেক সময়, হয়তো আমরা বুঝতে পারি বা পারি না। এছাড়া অন্য কোনো লক্ষণ? ওই প্রধানটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো ব্যথা মানে সিমটম নাও থাকতে পারে। আচ্ছা, মানে ইনসিডেন্টাল ফাইন্ডিং, একটা অন্য একটা পরীক্ষা করতে গেছে, মেডিকেল টেস্ট করতে গেছে, দেখা গেল পাথর। আচ্ছা। যাই হোক, আর একটা আছে সেটা হলো যে অনেক সময় রুগীরা হিস্ট্রি দেয় যে আমার 3 বছর আগে একবার একটা পাথর বের হয়ে গেছে, স্পন্টেনিয়াস। জি জি। কিংবা হয়তো বলবে আমার থাইরয়েডের সমস্যা আছে, হরমোনের সমস্যা আছে, কিংবা বলে যে আমি মেডিসিনটা খাচ্ছি, অথবা ভিটামিন সি খাই আমি প্রতিদিন সাপোজ। আচ্ছা, এখন তো আবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সির একটা ব্যাপারে চলে আসছে বাজারে। এটাও তো আমরা খুব খাচ্ছি খুব আসলে, খাচ্ছি, জেনে ভিটামিন না ডি জেনে একেবারে ক্যালসিয়াম সহ ভিটামিন ডি সবাই খেয়েই যাচ্ছে। খেয়ে যাচ্ছে। এইটা হচ্ছে র্যাশনাল প্রেসক্রিপশন না, বা র্যাশনাল ড্রাগ মেডিসিন না। তো সে ওই ধরনের পেশেন্টগুলো এসে বলে রিপিটেড স্টোন পাসার বলি আমরা। তো ঘন ঘন হয়তো প্রস্রাবের সাথে ব্লাড এই ইউরিন যাচ্ছে, এই স্টোন যাচ্ছে, সেই মিডল ইস্টে চাকরি করে, সেই হিস্ট্রিটা এরকম দেয়। আচ্ছা, প্রায় আমার প্রস্রাবের সাথে পাথর চলে যায়। এছাড়া প্রস্রাবে জ্বালা পড়া হতে পারে, আচ্ছা, তারপরে প্রস্রাব ঘন ঘন হতে পারে পাথরের কারণে। আচ্ছা, কোনো কোনো সময় আমরা অনেক রুগী পাই যেটা প্রস্রাব আটকাই গেছে, একেবারে হচ্ছেই না। মানে কিডনিতে প্রস্রাব তৈরি হচ্ছে কিন্তু প্রস্রাবটা বের হতে পারছে না, কারণ সে তো ট্র্যাকটাকে, স্টোনটা এসে উপরে হয়তো তৈরি হয়েছে, ডিসেন্ড করে নিচে নেমে এসে প্রস্রাবের রাস্তার মধ্যে এসে মানে একটা নালীকে বন্ধ করে দিচ্ছে। এখন আর প্রস্রাব হচ্ছে না, তা তো পেট ফুলে নিয়ে আসে ডাক্তার সাহেব। গত 6 ঘন্টার উপরে হলেই প্রস্রাব না হলে কিন্তু আমাদের অ্যালার্মিং। আচ্ছা, মানে যে কোনো মানুষের যে কোনো কারণেই যদি 6 ঘন্টার উপরে প্রস্রাব না হয়, তাহলে এটা আমার অ্যালার্মিং, এটা নোটিশ করতে হবে ডাক্তারকে ইমিডিয়েটলি যে আমার প্রস্রাব হচ্ছে না 6 আওয়ার্স এর মোর। তো এইরকম প্রস্রাব আটকায় গেছে, 3 দিন 4 দিনই আটকায় গেছে, তার ব্লাডার ফুলে এই পর্যন্ত উঠে গেছে, এরকম রোগী অনেক আসে। তারপরে আমরা পরীক্ষা করে দেখি যে তার স্টোন দিয়ে আটকে। তাহলে প্রস্রাবের এই 3টা প্রবলেম হতে পারে। একটা হলো ব্লাড যেতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, প্রস্রাব আটকেও নিয়ে আসতে পারে, অথবা প্রস্রাবের সাথে ওইরকম চাকা চাকা ব্লাড যেতে পারে। আর স্টোন, রিপিটেড স্টোন পাসার হিসেবে তার একটা সে একটা হিস্ট্রি। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেক সময়, যে আমার ফাদারের গাউট ছিল, তার পাথর ছিল, এরকম একটা ফ্যামিলি হিস্ট্রি। অথবা ড্রাগ হিস্ট্রি তো বললামই, অকুপেশনাল হিস্ট্রি, যে সে একটু রিক্সা চালায়, তা তো পানি দেখবেন এখন কিন্তু রিক্সাওয়ালারা পানি খায়, বেশ রাস্তায় কল থেকে নিয়ে খায়। অনেক মানবতা কর্মী আছে যারা বাড়ির সামনে ট্যাপ লাগাই দিচ্ছে, দেখলাম বাড়ির সামনে একটা পানির ট্যাপ লাগাই দিচ্ছে, রাস্তাতে যে যাচ্ছে সেই ওখান থেকে পানি খায়। দ্যাটস গুড, মানুষের একটা মানবতা আছে। এইরকম পানি তাকে প্রচুর খেতে হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, তারপরে ডে লেবার, মাঠে কাজ করতেছে, যাদের খুব ঘাম হচ্ছে, আসলে শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, রোদের মধ্যে মাথায় দিয়েও তো ঘাম তো গরম, তো যে গরম আমরা দেখলাম কদিন আগে, চিন্তা করতে। আর ওই মাঠের মধ্যে কাজ করতেছে, না আছে কোনো গাছ, না ছায়া, ওকে তো রোদের মধ্যে কাজ করতেই হবে। ধানের বীজ বপন করতেছে, সে ছায়া পাবে কোথায়? অথবা নিড়ানি দিচ্ছে, সে ছায়া পাবে কোথায়? এই যে এই ওয়ার্কারগুলো, তাদের ক্ষেত্রে এই গ্রুপটা বেশি। তো একটা জিনিস এখানে আমার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আপনি বলছিলেন যে আমি হয়তো জানি না যে আমার স্টোন আছে আসলে, এবং আপনি একটা বয়স, তাহলে কি এটা আমাদের কি মানে একটু জরুরি কিনা যে একটু দেখে নেওয়া যে আমার পাথর আছে কিনা? রুটিন চেকআপ বলে একটা কথাই আছে। জি জি। যে কোনো সময় আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে, আপনার ব্লাড প্রেশার হাই হতে পারে। অ্যাকচুয়ালি 6 মাস পর পর তো রুটিন চেকআপ হওয়া উচিত, যেটা ইন্স্যুরেন্স যদি থাকে, হেলথ ইন্স্যুরেন্স, তাহলে কিন্তু এটা মানুষের ঘাড়ে পড়ে। একটা ফোন নিয়ে নিন, একজন দর্শক। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম, শওকত ওসমান। জি জি। আমি কিছুদিন আগে মুগ্ধ হসপিটালে গেছিলাম, আমার এখানে ব্যথা, মানে কিডনির সেটা ব্যথা, তো ওনারা আলট্রাসোনোগ্রাম বলছে যে না কিডনিতে কোনো সমস্যা নাই, কিন্তু ব্যথাটা প্রচুর হয়, আর প্রসাব মাঝে মধ্যে হলুদ হয়, একটু জ্বালা পোড়াও হয়, কিন্তু আবার পানি খাইলে এটা কি হয় আর কি, নর্মাল। আপনার বয়স কত দর্শক? আমার বয়স 45 বছর। আপনি প্রশ্ন করতে পারেন। না, প্রশ্ন করার কিছু নাই, যদি ওনার অন্য কোনো অসুখ না থাকে। খুবই সিম্পল, এটা ডিহাইড্রেশন, ওই যেটা বলছিলাম। আমি জানি না উনি কি কাজ করেন, আপনি কি কাজ করেন?
জি, আমি গার্মেন্টস মেকানিক। আচ্ছা, গার্মেন্টস মেকানিক। গার্মেন্টস মেকানিক হলে আপনাকে তো একটু পানির দিকে মনোযোগটা দিতে হবে। এটা বোঝাই যাচ্ছে যে আপনার পানি খেলে ভালো হয়ে যায়, তার মানে হচ্ছে যে আপনার পানির শূন্যতা হচ্ছে, তা আপনি পানিটা একটু বেশি করে খান, তাহলেই জ্বালা পোড়া হবে না। তবে আপনি একটা সিম্পল টেস্ট, রুটিন টেস্ট করতে পারেন। আচ্ছা, আল্ট্রাসাউন্ড করেছিল, বলছে পাথর নেই নেই, তবুও অনেক সময় আল্ট্রাসাউন্ড, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, অনেক পাথর আছে যেটা আল্ট্রাসোনোগ্রামে পাওয়া যায় না, এক্সরেতেও পাওয়া যায় না, নর্মাল এক্সরেতে। সেইটা করতে হলে আপনাকে সিটি স্ক্যান বা সিটি ইউরোগ্রাম বা আইভিউ জাতীয় এই ধরনের ইনভেস্টিগেশনে, স্পেশাল ইনভেস্টিগেশনে যেতে হয় যদি হাইলি সাসপিশন হয়। আচ্ছা, ধরেন ইউরিনে ব্লাড পাচ্ছি আমি, এই ব্লাড যাওয়ার কোনো কারণ পাচ্ছি না, জি, কিন্তু আল্ট্রাসোনোগ্রাম বলতেছে নর্মাল, এক্সরে করে এক্সরে বলতেছে নর্মাল। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাকে স্পেশাল ইনভেস্টিগেশনে যেতে হবে। আচ্ছা, তো উনি যেটা বলতেছে সেটা তো একেবারে উনার উত্তরটা উনি প্রশ্নের মধ্যেই দিয়ে দিছে। আচ্ছা, সেটা হচ্ছে যে উনি প্রস্রাবে জ্বালা পোড়া হয়, কিন্তু যখন পানি খায় তখন আর হয় না। তার মানে ইট ইজ ডিউ টু ল্যাক অফ ওয়াটার। আচ্ছা, আচ্ছা, মানে আপনার পানি কম খাওয়া হচ্ছে। আপনি পানি বেশি খেলে যদি ঠিক হয়ে যায় তাহলে কোনো প্যাথোলজি নেই। একবারে নিয়ম করে আমার মনে হয় তার উচিত যে পানিটা মনের খাওয়া। সন্দেহ দূর করার জন্য সিম্পল টেস্ট একটা, যে কোনো সরকারি হাসপাতালেই হয়, আমি জানি না, ওনার আল্ট্রাসোনোগ্রামের সাথে নিশ্চয়ই ইউরিন আরএমই করছে, আচ্ছা, আচ্ছা, সেটা নিশ্চয়ই নর্মাল। এই আশা করি দর্শক উত্তর পেয়েছেন। আসলে পানির প্রয়োজনটা খুব জরুরি। আসলে অত্যন্ত। পানি ঠিকঠাক যদি আমরা না খেতে পারি আসলে, তাহলেই কিন্তু কেন আপনি দেখেন পৃথিবীর 3 ভাগের 2 ভাগই তো পানি, আপনার শরীরের 3 ভাগের 2 ভাগই তো পানি। হ্যাঁ, তো ওয়াটার ইজ সামথিং। সেটাই, এবং ওয়াটারের কারণে এটা হয় আসলে। একটু আরেক আপনি বলছিলাম যে পরীক্ষা নিরীক্ষার কথা আপনি বললেন একটা জায়গায়, তাহলে কিছু স্টোন আমরা দেখছি যে না, এটা পরীক্ষাতেও আসে না, মানে সাধারণ পরীক্ষাগুলোতে, তাহলে অনেক রকমের পাথর আছে নিশ্চয়ই ওখানে, বিভিন্ন ধরনের পাথর আছে। হ্যাঁ, ওই যে এক ধরনের পাথর আছে আপনার ক্যালসিয়াম স্টোন বলি আমরা, ক্যালসিয়াম ফসফেট। হ্যাঁ, ক্যালসিয়ামের মধ্যে আবার 2টা ভাগ আছে, একটা ক্যালসিয়াম মনোহাইড্রেট স্টোন আর একটা ক্যালসিয়াম ডাইহাইড্রেট স্টোন। এই 2টা স্টোনের ক্যারেক্টারিস্টিক আলাদা। আর একটা আছে আপনার ইউরিক অ্যাসিড স্টোন, যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে। ওই যে বাদাম বেশি খেতে মানা করলাম, চকলেট খেতে মানা করলাম, কপি, ফুলকপি, বাঁধাকপি, এনি প্ল্যান্ট সিডস, ডাল বেশি খায়, অনেকে আছে ডালের ভর্তা, ডালের বড়া, বেসন, খিচুড়ি, হালিম, চটপটি, হোয়াট নট, অনেকে পছন্দ করেন এত ডাল খাইলাম রোজার মধ্যে, তো জানেনই। সেটাই। আচ্ছা, যাই হোক, এই ইউরিক অ্যাসিড গাউট কিন্তু একটা ফ্যামিলিয়াল ডিজিজ। এই ইউরিক অ্যাসিড স্টোন হয়, তাহলে একটা হলো ক্যালসিয়াম স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন, আরেকটা আছে স্ট্রুভাইট স্টোন। এটাকে আমরা ট্রিপল ফসফেট স্টোনও বলি। আচ্ছা, এইটা ওই যে বললাম বারবার, ইউরিনে ইনফেকশন হলে এটা হয়। অনেকেই আছে কিন্তু যে বিভিন্ন কারণে ইউরিনে ইনফেকশন বেশি হতে পারে। আচ্ছা, পার্টিকুলারলি ওল্ড এজ ফিমেলদের বেশি হয়, কারণ ইউরেথ্রা শর্ট, তাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা নাই। প্রোস্টেট গ্ল্যান্ডে একটা হরমোন সিক্রেশন হয় যেটা ইউরিনে ইনফেকশন হতে বাধা দেয়। আচ্ছা, তো মহিলাদের এটা আবার একটা ডিসঅ্যাডভান্টেজ। এছাড়া ইউরেথ্রাটা ব্লাডারের খুব কাছাকাছি এবং অ্যানাসের খুব কাছাকাছি। এই স্টুলগুলা অনেক সময় আমরা ড্র্যাগ করি, পানি যখন ব্যবহার করি ডেফিকেশনের পরে, পায়খানা করার পরে, তখন এই স্টুলটা ড্র্যাগ করলে ওখানে তো ইকোলাই থাকে, স্টুল তো আবার ভালো না। এটা পেশাবের রাস্তার খুব কাছাকাছি থাকে, সেখান থেকে কিন্তু ইনফেকশনটা পিক আপ করে তাড়াতাড়ি। এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। আর একটা হচ্ছে জেনারেটাল প্রলাপস হয় মেয়েদের খুব বেশি। আচ্ছা, এছাড়া বয়স হয়ে গেলে ইউরেনের যে ইউরেথ্রার যে স্ফিংটার দরজাটা, সেটা কিন্তু লুজ হয়ে যায়। আচ্ছা, অন্যান্য বডির মতো এটা এই পার্টসটাও একটু লুজ হয়, তখন ইনফেকশনটা বেশি হয়। এইরকম রিপিটেড ইনফেকশন হলে এই ট্রিপল ফসফেটটা বেশি হয়, স্ট্রুভাইট স্টোন বলি। এটা হচ্ছে আপনার 3 ধরনের ফসফেট টসফেট দিয়ে হয়, ম্যাগনেসিয়াম দিয়ে। এটা একটা, আর একটা হচ্ছে সিস্টিন স্টোন। সিস্টিন স্টোনের পার্সেন্টেজটা অনেক কম, 2%। তাহলে অনেক রকমের আসলে কেমিক্যালি মানে স্টোনগুলো বিভিন্ন রকমের আসলে। এগুলো আবার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন আছে। ধরেন ইউরোপ আমেরিকাতে কিন্তু ক্যালসিয়াম স্টোনটা বেশি হয়। আচ্ছা, আবার মিডল ইস্টে দেখবেন ইউরিক অ্যাসিড বেশি হয়। আচ্ছা, আমাদের এখানে এরকম কোনো স্টাডি নাই, কারণ হচ্ছে যে আমাদের এখানে ওই স্টোনটা বের করার পরে অনেক পরীক্ষার মধ্যে আমরা স্টোন অ্যানালাইসিস করি। আচ্ছা, বেশিরভাগ স্টোনই তো পাস্ট হয়ে যায়, অথবা সার্জনরা অপারেশন করার সময় ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, বা রে দেওয়ার সময় গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন আর এই স্টোনটা ধরে রাখা যায় না। সেই জন্য যাদের পাথর থেকে আমরা বলি যে আপনি পেশাব করার সময় একটা কন্টেনার বা পট প্রত্যেকবার প্রস্রাবে ধরবেন। ইফ ইউ ক্যাচ ইট, আপনি যদি পাথরটা ধরে নিয়ে আসতে পারেন, তাহলে আমরা এটা কেমিক্যাল অ্যানালাইসিস করি। এটা কি মানে রোগের চিকিৎসার জন্য মানে উপকারী? অফকোর্স, আপনি বুঝতে পারবেন আমি বললি।
উপকারী এই জন্য যে এই ক্যারেক্টারিস্টিকটা যদি আমরা জানি, ধরেন পাথরের। ইউরিক অ্যাসিড স্টোন হলো, তাহলে ইউরিক অ্যাসিড রিচ ফুডগুলো আমাকে বাদ দিতে বাদ হবে। দিতে হবে। আচ্ছা, ক্যালসিয়াম স্টোন হয়, তাহলে ক্যালসিয়াম হিস্ট্রিটা আবার নিতে হবে। ক্যালসিয়াম যেগুলোতে বেশি আছে, যে সমস্ত খাবার, এগুলো বাদ দিতে হবে। জি, যদি সিস্টিন বেশি হয়, তাহলে আমাকে দেখতে হবে যে তার সিস্টিন ইউরিয়া হচ্ছে কিনা, আচ্ছা, মানে ব্লাডে সিস্টিন বেড়ে গেছে কিনা, তার কিডনি দিয়ে সিস্টিন বেশি পাস করতেছে কিনা। আর স্ট্রুভাইটের জন্য আমরা তো ওই যে ইউরিনের ট্র্যাক্ট ইনফেকশনটা দেখে নেব। এই জন্য এটা কেমিক্যাল অ্যানালাইসিসটা মারাত্মক গুরুত্বপূর্ণ। মানে স্টোন একটা হয়েছে, চিকিৎসা করলাম, অপারেশন করলাম, বের করে ফেলে দিলাম, আপনাকে দেখাইলাম যে এই যে আপনার স্টোন, তারপরে আমি ডাস্টবিনে ফেলে দিলাম, এটা আইডিয়াল কথা না। কারণ আবারও হতে পারে এই স্টোনটা। স্টোনটাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে এবং এই যে ধরনের ক্যারেক্টারিস্টিক আছে, সেই ক্যারেক্টারিস্টিকের কজটাকে আমাকে বের করে দিতে হবে। আচ্ছা, আমরা একটু পরীক্ষা নিরীক্ষাগুলো আপনি বলছিলেন যে স্টোন থাকলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা এক্সরে করতে পারি হয়তো। ইউরিন টেস্ট করলাম, সিম্পল। এছাড়া সিম্পল একটা ইউরিন টেস্টেও এটা বোঝা যায় যে ব্লাড আসছে কিনা, আচ্ছা। পিএইচটা কত, ইনফেকশন আছে কিনা। তাহলে এখানেও অনেক তথ্য পেয়ে যাবেন। একদম নর্মাল রুটিনটা এখন তো স্ট্রিপ দিয়েই করে। আচ্ছা, এখন প্রেগন্যান্সি টেস্ট যেরকম স্ট্রিপ দিয়ে করে, ইউরিনটা তো এরকম স্ট্রিপ দিয়ে আপনি নিজেই বাসায় করতে পারেন। আচ্ছা, কালারটা শুধু আপনাকে জানতে হবে, এই বক্সের মধ্যে লেখাই আছে যে এটা আরবিসি গেলে এই কালার হবে, এই ডাব্লিউবিসি গেলে এই, প্রোটিন গেলে এই, ইনফেকশন হলেই ওই স্ট্রিপের ম্যাচ করে নেবেন, আপনি বাসায় করতে মানে পারেন। সহজে এটা করা যায়। যদি না করেন তাহলে আপনি নিয়ার বাই একটা সেন্টারে গেলেই হয়। তাহলে ইউরিন একটা আমরা রুটিন টেস্ট করতে পারি, খুব চিপ, বেশি খরচও না। আলট্রাসোনোগ্রাম একটা করতে পারি। এই দুটোর মধ্যে যদি সমস্যা হয়, তাহলে আমরা একটা প্লেন এক্সরে করতে পারি অ্যাটলিস্ট। হ্যাঁ, একটু ফোন নিয়ে নিই, একজন দর্শক আছে। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ ইসলাম, আগের থেকে বলছি। জি, হ্যাঁ, আমি নিয়মিত ওই ইউরোম্যাক্স খাই। আচ্ছা, জি, ইউরোম্যাক্স খাই, একদিন যদি খাওয়া বন্ধ রাখি তাহলে একটু প্রবলেম হয়, পেশাব কম হয়, সব পেশাবের কষ্ট হয়। জলাপ্র হয় না, কিন্তু পেশাব পরিমাণ মতো খাই না। জি। দর্শক, একটু আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, তারপরে আমাদের সাথে কথা বলুন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। জি, এখন বলুন। আমি ওই নিয়মিত ইউরোম্যাক্স খাই। জি, ইউরোম্যাক্স খান, মানে দু একদিন বাদ দিলে আপনার অসুবিধা হয়, সেটা বলছেন। জি জি জি। জি, আপনার বয়স কত দর্শক? 70 আচ্ছা, আচ্ছা, 70 হল। আর কোনো অসুবিধা কি হয়? না, আর কোনো অসুবিধা করি না। আচ্ছা, আচ্ছা, তাহলে করণীয় কি, এটা জানতে চাচ্ছেন? জি জি জি, আপনার এখন যেটা করতে হবে সে খুবই সিম্পল। আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন অথবা কিডনি বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। সেখানে আপনাকে একটা আলট্রাসোনোগ্রাম করতে দিবে। আলট্রাসোনোগ্রাম করে সম্ভবত, আমি যতটুকু হিস্ট্রিতে বুঝলাম, আপনার প্রোস্টেটের প্রবলেম হচ্ছে। বয়স 70, তো সব অর্গানই একটু একটু ডিফেক্টিভ হয়। এটা প্রোস্টেটের প্রবলেম হচ্ছে। অনেক ধরনের প্রোস্টেট প্রবলেম হয়, তবে খুব ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে প্রোস্টেটে ক্যান্সার হতে পারে। সেই জন্য আমি আপনাকে প্যানিক সৃষ্টি করতেছি না, আমি সতর্ক করে দিচ্ছি যে আপনার অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এভাবে ইউরোম্যাক্স খেয়ে খেয়ে ভালো থাকাটা ভালো না, কারণ আপনাকে দেখতে হবে যে আপনার এটা কেন হচ্ছে। স্টোন দিয়েও আমরা একটু আগে আলাপ করলাম যে ঘন ঘন প্রস্রাব হওয়ার একটা কারণ স্টোন। স্টোনের কারণে হতে পারে। জি, তারপরে হচ্ছে আপনার একটা আছে স্টোন, একটা হচ্ছে ক্যালসিফিকেশন। আচ্ছা, ক্যালসিফিকেশনটা হচ্ছে ওইখানে কোথাও আগে ইনফেকশন হয়েছিল, পাথর হয়েছিল, সেইটা ক্যালসিফাইড হয়ে গেছে ওই জায়গাটা। আচ্ছা। এটা কিন্তু স্টোন না, মানে জায়গাটা শক্ত হয়ে গেছে। প্রোস্টেটটা ক্যালসিফাইড হয়ে গেছে। আচ্ছা। এখন আমাদের প্রস্রাবের মেইন রাস্তাটা কিন্তু প্রোস্টেটের মাঝখান দিয়ে যায়। আচ্ছা, অনেকটা পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তা, টানেলের মতো, এই প্রোস্টেটের মাঝখান দিয়ে আমাদের প্রস্রাবের রাস্তাটা বের হয়ে গেছে। জি। এখন প্রোস্টেটে যদি কোনো রকম ডিফেক্ট হয়, তাহলে এই প্রস্রাবের রাস্তার উপরে কিন্তু এটা হ্যাম্পার করে। তো ওটা আমরা একটা সিম্পল আল্ট্রাসোনোগ্রাম করলে বুঝতে পারি। যেমন ধরেন প্রোস্টেটটা ক্যান্সার হলে কিন্তু ছোট এবং হার্ড হয়ে যায়। আচ্ছা, আর যদি প্রোস্টেট নর্মালি এনলার্জ করে, তাহলে একটা সিম্পল অপারেশনের মাধ্যমে এটা ঠিক করা যায়, অথবা ওষুধ খেয়েও আপনি ভালো থাকতে পারেন। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো আপনাকে বের করতে হবে যে হোয়াই ইট ইজ, মানে কেন এটা হচ্ছে আসলে। রাইট, নিশ্চয়ই কোনো কারণে এটা হচ্ছে। কারণে হচ্ছে। জি, এটা প্রোস্টেট বড় হয়েই হোক, পাথর হয়েই হোক, অথবা ইনফেকশন হয়ে হয়ে। জি দর্শক, আশা করি উত্তর পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করবার জন্য। আপনি পরীক্ষাগুলোর কথা বলছিলেন। জি, এখন এটা পরীক্ষার মধ্যে একটা ইউরিন টেস্ট করলাম, আল্ট্রাসোনোগ্রাম করলাম, এছাড়া আরো একজন দর্শক আছেন, আমরা আসছি। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশিক বলছিলাম, গণশ্রী থেকে। জি,
আমার বয়স হচ্ছে 55 বছর। জি আমার প্রেশার হচ্ছে হাই প্রেশার, আমি অ্যাঞ্জেলো প্লাস রেগুলার খাচ্ছি। জি দেন এর মধ্যে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, হ্যাঁ এবং যেটা হচ্ছে কয়েকদিন ধরে আমার পা ফুলে যাচ্ছে, চেহারাটাও ফুলে যাচ্ছে, আচ্ছা মানে চেহারা মানে হাত পা ফুলে যাচ্ছে। এই জন্য আমি স্যারকে একটু এই প্রশ্নটা করতে চাই, এবং আমি কি করতে পারি। জি খুবই প্রবলেমটা আপনার খুব কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম, আমি খুব ইন্টারেস্টিং প্রবলেম। ইন্টারেস্টিং বললাম এই জন্য যে অ্যাঞ্জিলো প্লাসটা হচ্ছে প্লাস যেটা, সেটার মধ্যে দুইটা ওষুধ আছে। আচ্ছা একটা হচ্ছে লোসার্টেন পটাশিয়াম প্রেশারের জন্য, আর একটা ওখানে হাইড্রোক্লোরথায়াজাইড আছে। আচ্ছা এইটা হচ্ছে এটাও প্রেশারেরই ওষুধ, কিন্তু ও পানির থেকে পানি বের করে বেশি শরীর থেকে। এই ওষুধটা রাত্রে খাওয়া ঠিক না, কারণ তাহলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে। এক, দুই নম্বর হচ্ছে এইখানে যে হাইড্রোক্লোরথায়াজাইডটা আছে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়ায় দেয়। আচ্ছা তো ইউরিক অ্যাসিড বাড়ায় দিয়ে অনেক সময় ইউরিক অ্যাসিড স্টোনও করে ফেলতে পারে। তাছাড়া ওনার শরীর পুড়ে যাচ্ছে মানেই উনি হাইপারটেনসিভ, ওনাকে অবশ্যই কিডনির ফাংশন টেস্টটা করতেই হবে। আচ্ছা এবং সেটা ব্লাড টেস্ট করার মাধ্যমে ক্রিয়েটিনটা চেক করতে হবে, আর ইউরিনে দেখতে হবে ওনার প্রোটিন যাচ্ছে কিনা। আচ্ছা প্রোটিন গেলে কিন্তু শরীর ফুলে যায়। আচ্ছা এছাড়া উনি অন্য কোনো ওষুধ খায় কিনা প্রেশারের আমি জানি না। যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকে, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিন্তু পানি রিটেন করে, বা অনেক ওষুধ আছে যেগুলো বডিতে পানি ধরে রাখে। তবে আমার মনে হয় যেহেতু একটা লক্ষণ দেখা দিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ করা নিন, উচিত। কারণ অবশ্যই কোনো একটা অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বেশি এবং দিন এই ওষুধগুলো খেলে তো কিছু সাইড হতে ইফেক্ট পারে। হয়। জি জি, অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। আরেকটা বিরতি নিয়ে আসি। দর্শক কেমন আছেন অনুষ্ঠান আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরও একটা বিরতি নিয়ে আমরা ফিরে এলাম। আমরা কথা বলছি কিডনিতে পাথর এই বিষয়টা নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এইচ হামিদ আহমদ। আমরা পরীক্ষা নিরীক্ষার কথাগুলো বলছিলাম, করতে পারছিলাম না। তো যাই হোক, সিম্পল করে বলি যে ইউরিন টেস্ট করবেন, আলট্রাসোনোগ্রাম করবেন, একটা প্লেন এক্সরে করতে পারেন, আইভিইউ নামে একটা পরীক্ষা আছে। আচ্ছা সবসময় এটা করা যায় না, এটা খুব স্পেশাল টেস্ট। এছাড়া সিটি ইউরোগ্রাম করতে পারেন, অথবা রেনোগ্রাম একটা আছে, জি, যেটা নিউক্লিয়ার মেডিসিন সেন্টারে আমরা করি। করে আপনারা দেখেন, করে আমরা মানে পাথরের জন্যই করা হয়, পাথরের জন্যই করা হয়, অথবা কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, মানে জন্মগত ত্রুটি আছে কিনা বোঝা যায়। যাই হোক, মোটামুটি এটাই আসলে। তো আমরা একটু চিকিৎসা নিয়ে কথা বলি এবার আসলে, যে চিকিৎসা যদি পাথর হয়ে যায় তাহলে কি কি ধরনের চিকিৎসা আসলে করা হয়ে থাকে? প্রথম কথা হচ্ছে, যদি পাথর হয়েই যায় তাহলে আপনি প্রতিকার তো আর এখন নাই। পাথরটা বের করার পরে আমরা ওই অ্যানালাইসিস করে তারপরে প্রতিকারে যাব। আর এমনি চিকিৎসা, কিউরেটিভ চিকিৎসা যেটা, সেটা হচ্ছে পাথরটা যদি খুব ছোট হয়, লেস দেন 5 মিলিমিটার, আচ্ছা, মানে একেবারেই ছোট যদি হয়, তাহলে কিন্তু স্পন্টেনিয়াসলি চলে যায়। এই ক্ষেত্রে আমরা একটা ইন্টারেস্টিং ট্রিটমেন্ট দিই। জি, রুগীকে বলি আপনি লাফাবেন, মানে মুভ করবেন বেশি, আচ্ছা, দরকার হলে দড়ি খেলবেন, লাফায় লাফায় সিঁড়ি দিয়ে উঠবেন, তাহলে ওটা ছোট স্টোন হলে অনেক সময় স্পন্টেনিয়াসলি চলে যায়। আচ্ছা আচ্ছা, পেশাবের সাথে বের হয়ে যায়। 5 মিলিমিটারের বেশি হলে তখন আমাদের কয়েকটা বিষয় কনসিডার করতে হয়। এক নম্বর হচ্ছে লোকেশন, যে ট্র্যাক্টের কোন জায়গায় আটকেছে, এটা সাইজ, আচ্ছা, সাইজটা কেমন, ছোট না বড়, বা বড় হলে কত, শেপটা কেমন, অনেকটা আছে কাটালা, আপনি বলছিলেন অনেকটা ইররেগুলার, একবার শিঙের মতো একটা শিঙের মতো আছে, এরকম কোথাও যদি যেরকম হয় সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট। আচ্ছা, সেটা লিথোট্রিপসি একটা আছে, সেটা হচ্ছে আপনার শক ওয়েভ যেটা বলি আমরা, ESWL আচ্ছা, যেটা বলি আমরা, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ থেরাপি। এটা রে দিয়ে ভেঙে দিই, অথবা কতগুলো আছে যেগুলো ফুটা করে, জাস্ট চামড়ার এখানে একটা ফুটা করে, ল্যাপারোস্কোপি যেরকম করে সেরকম একটা ছোট্ট ফুটা করে স্টোনটা নিয়ে আসে, PCNL বলি আমরা। সিস্টোস্কোপি করে নিচের দিকে যদি হয়, তাহলে আমরা পেশাবের রাস্তায় একটা নল দিয়ে ক্যামেরায় ঢুকাই দিয়ে ওটাকে নিয়ে চলে আসে। আচ্ছা, আর একটা আছে আপনার, এইগুলো যদি দেখা যায় যে না, এটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, আসছে না, আচ্ছা, আমি সিস্টোস্কোপি করলাম বা PCNL করলাম, দেখলাম যে পাথরটা আনা যাচ্ছে না, অনেক সময় কিন্তু আমরা পুশ ব্যাকও করে ইউরোলজিস্টরা, মানে স্টোনটা যেখানে আছে ওকে পুশ ব্যাক করে পিছনে রেখে দেয়, আচ্ছা, তারপরে ওটাকে নিয়ে আসে। আরেকটা হচ্ছে, যদি এইগুলা কিছুই করা যাচ্ছে না, সে অনেক ড্যামেজ করে ফেলছে ভিতরে, অন্য সারাউন্ডিং স্ট্রাকচারগুলোকে আটকায় ফেলছে, তখন আমরা তাকে ওপেন করে, ইউরোলজিস্টরা এটা ওপেন করে অপারেশন করে বের করে দেয়। এই ধরনের কিছু কিছু ট্রিটমেন্ট। তো ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো লেস দেন, মাথায় রাখতে হবে যে লেস দেন 5 মিলিমিটার কিনা, তাহলে এটা স্পন্টেনিয়াসলি চলে যাবে। আচ্ছা, লোকেশনটা কোথায়, সাইজ কেমন, শেপ কেমন, আর হচ্ছে
এর পরবর্তী ডিসিশনগুলো ইউরোলজিস্টই নেয়, আচ্ছা, যে এটা কি লিথোট্রিপসি দিয়ে দিয়ে ভাঙবে, নাকি ফুটা করে করবে, নাকি ওপেন করে করবে। একটু যদি এই যে এই চিকিৎসাগুলোর কথা বললেন, বাংলাদেশে এটার মানে কি অবস্থা আসলে? সব কিছু হয়, হ্যাঁ, প্রত্যেকটা ট্রিটমেন্ট এখন তো ডিস্ট্রিক্ট লেভেলে হয়। আচ্ছা, মানে শুধু ঢাকাতে নয়? না না, শুধু ঢাকায় না। এখন এই মেশিনগুলো হচ্ছে কি অনেকটা, আপনি যে ইএসডব্লিউ এর কথা বললেন, মেশিনগুলো খুব সিআরএম মেশিন টেশিনগুলো এগুলো একটু কস্টলি মেশিন। সেই জন্য একটা কোম্পানি হয়তো আনে, সেটা ভাড়া নিয়ে অনেকে করে। আচ্ছা, সরকারি হাসপাতালগুলো এখন অনেক এই সমস্ত মেশিন। আচ্ছা, ইউরোলজিস্টও আছে প্রচুর, নেফ্রোলজিস্টও আছে প্রচুর। হ্যাঁ, তো প্রায় 300-400 নেফ্রোলজিস্ট, 600-700 ইউরোলজিস্ট আছে সারা দেশে। মোটামুটি সবাই ব্যস্ত থাকে আচ্ছা। সারাদিনই, ওদের অপারেশনের লিস্ট, ওটির লিস্ট, পেশেন্ট। আমাদের রোগী তো বেশি, আমাদের এখানে রোগী তো বাড়ছে নিশ্চয়ই। রোগী কম না, বিশেষ করে মিডল ইস্টে যেটা হয়, আমরা অনেক রোগী পাই মিডল ইস্টে কাজ করতে করতে তার স্টোন হলে ওরা আর ওখানে হয়তো ইন্স্যুরেন্সে কভার করে না বা কোম্পানি বিয়ার করে না, তুমি বাবা দেশে চলে যাও। আচ্ছা, প্রচুর পেশেন্ট, ইয়াং ছেলে 30-40 বছর বয়স, ওখানে গেছে, এত হিটের মধ্যে কাজ করে, ঠিক অ্যাডিকুয়েট পানি খায় না, ওইরকম কাউন্সিলিং নাই বা ইচ্ছা করেই খায় না। পানি তো অভাব নেই, ওখানেও পানির অভাব নেই, খেতে চায় না বা খায় না, যার ফলে হয় স্টোনটা ফর্মেশন হয়। ওরা দেশে ব্যাক করে, দুইটা ক্ষতি হলো, দেশের একটা ক্ষতি হলো, আপনি ওটাকে কি বলে, বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হলেন, একটা ম্যান পাওয়ার নষ্ট হলো, ওই জায়গাটা তার একটা দেশ থেকে লোক যায় ফিল আপ করবে, ওর স্বাস্থ্যের ক্ষতি হলো, ওর পরিবারের ক্ষতি হলো, বিশাল ক্ষতি হয়ে গেল শুধুমাত্র এই পানির জন্য। ওই অ্যাডিকুয়েট পানিটা খায়নি, এই জন্য এরকম হলো। সেটাই আসলে যে খুব জরুরি বিষয়, আমরা বলছিলাম যে এটা খুব জরুরি। আরেকটা যেটা আপনি বললেন, তাহলে মানে যদি আমরা বলি যে আমাদের দেশের ক্ষেত্রে আসলে মানে আমাদের দেশের তাহলে এই সুযোগ সুবিধাগুলো, যে ধরনের চিকিৎসা দরকার, সব কিছুর মানে পর্যাপ্ত সুবিধাটা রয়েছে আসলে? পর্যাপ্ত সুবিধা আছে, এর মধ্যে কিছু প্রবলেমও পাই আমরা। যেমন ধরেন স্টোন আছে ছোট, কিন্তু এটা আয়ুর্বেদির কাছে চলে গেছে। আচ্ছা, সে গাছ রাখে, মোটামুটি এটাকে একটা কমপ্লিকেটেড অবস্থায় আসে, তখন আর কোনো উপায় থাকে না। ধরেন ইনফেকশন হয়ে পুষ জমে কিডনিটা বড় হয়ে কিডনির চারিদিকে পুষ টুস জমে গেছে, এখন কিডনিটাই কেটে ফেলতে হয়, এরকম সিচুয়েশনও হয়ে আসে। একটা হচ্ছে যে অনেকে বলেন যে একবার গলিয়ে দিবেন, ওষুধ খাওয়াই দিবেন, এরকম হোমিওপ্যাথি খেয়ে গলে যাবে, এই সেই এরকম। আসলে আপনি চিন্তা করেন, একটা পাথরকে গলায় ফেলাটা কি সোজা কথা? জি, এটা তো ফোন নিয়ে জি, একজন দর্শক আছে। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার বয়স হলো 44 বছর। জি, আমি আমার একটু প্রশ্ন ছিল যে আমার ইউরিক অ্যাসিডটা আস্তে আস্তে লেভেলটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে আমার এখন ইউরিক লেভেল আছে 387। জি, তো এই জন্য ক্রিয়েটিনিনটাও একটু বাড়ছে, যেমন এখন 73। বাট আমি চাচ্ছি একটু প্রিকশন, বাট আমি ইউরিক অ্যাসিডের কোনো কিছুই খাই না, যেমন সমস্ত ডাল বা পালং শাক, কচু শাক, এভরিথিং আমি অ্যাভয়েড করি। তারপরও আবার ইউরিক অ্যাসিডটা আস্তে আস্তে বেড়ে চলছে, এটা কেন? প্লাস হচ্ছে ইউরিক অ্যাসিডের এইসব খাবার অ্যাভয়েড করার জন্য আমার আবার আয়রন লেভেলটা কমে যাচ্ছে। তো আমি একটু অরিড আর কি, যে আমি কি করতে পারি। আচ্ছা, জি। আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। ইউরিক অ্যাসিড আপনার ফ্যামিলিতে আছে কিনা আমি জানি না। আপনার কি ফ্যামিলিতে ইউরিক অ্যাসিড বেশি? এটা কি ফ্যামিলিয়াল? নেই বোধহয় দর্শক আমাদের সাথে। আপনার এটা ফ্যামিলিয়াল যদি হয়ে থাকে তাহলে তো এটা জি না, ফ্যামিলিয়াল না। ফ্যামিলিয়ার না, তবে আমার মার একটু ইউরিক অ্যাসিড আছে। তাহলে তো এটা ফ্যামিলিয়ালি হলো। আচ্ছা, মায়ের তো আছেই। যাই হোক, আপনার অনেক সময় জেনেটিক মানে ইয়ের জন্য হতে পারে, এটা ইউরিক অ্যাসিড বেশি হতে পারে। আপনার ইউরিক অ্যাসিডের ওষুধ তো খেতেই হবে প্রতিকারের জন্য, ওইটাও কমাতে হবে। আপনি বলছেন আপনার ক্রিয়েটিন বেড়ে যাচ্ছে, তার মানে কি আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো আছে কিনা এটা কন্ট্রোল করতে হবে। আর হচ্ছে আপনার রেগুলার একটা চেক আপে থাকতে হবে, পানিটা বেশি খেতে হবে। আচ্ছা, আচ্ছা। আপনি ইউরিক অ্যাসিডকে মানে জমতেই দিবেন, অবহেলা করা যাবে না, জমতেই দিবেন না, ওকে বের করে দিতে হবে। আমাদের সময় একেবারে শেষ। অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। অধ্যাপক ডাক্তার এইচ হামিদ আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় আজকের মতো শেষ হয়ে গেছে, ভবিষ্যতে আবার নিশ্চয়ই কথা হবে। এবং আপনার আলোচনা থেকে আমরা অনেক বিষয় আসলে জানতে পারলাম, যে পাথর কেন হয় এবং কী ধরনের চিকিৎসা পদ্ধতি আছে বা কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারাও সচেতন হন এবং সতর্ক হন, এবং এ ধরনের লক্ষণ দেখা গেলে অবশ্যই আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।